যে একটা ছোট্ট শিশু সে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল, তো তেড়ে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে তুমি কেন তেড়ে যাচ্ছ, তো একটা মারি একটা মরে বাকিটি যায় না, তারপর এই শিবির তোকে লুলা করে দিব, এই জাতীয়। কিন্তু একজনকে দৌড়াতে বলে পিছন থেকে গুলি করে দেয়া, এরপরে জানালা বা বিল্ডিং এর কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাকে সেখানে গিয়ে নির্মম ভাবে গুলি করা। তো এই যে দৃশ্যগুলো, এগুলো দেখার অধিকারের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নাগরিক অধিকার রয়েছে। এখন ধরুন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে, তাহলে সেটা রাষ্ট্রের আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, প্রশাসন রয়েছে, তারা সে বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তো সে জায়গা থেকে ছাত্র শিবির তার মৌলিক মানবিক অধিকার, এটি শুধু ছাত্র শিবিরের জন্য আমরা বলবো না, এটা প্রত্যেকটা নাগরিকের জন্য নিশ্চিত হওয়া দরকার। এবং এটা রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্রে যারা সরকারে থাকে তাদের দায়িত্ব নাগরিকদের এই অধিকারগুলো নিশ্চিত করা। কিন্তু বিপরীত পক্ষে যারা এই অধিকারগুলোকে লঙ্ঘন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হবে অথবা ট্যাগিং রাজনীতি করবে, তাদের বিচারের দায়িত্ব নিঃসন্দেহে প্রশাসনকে নিতে হবে। পলিটিক্স এর মধ্য দিয়ে তো পৃথিবীর রাষ্ট্রগুলো পরিচালনা হয়, রাষ্ট্রের পলিসি নির্ধারিত হয়, এবং একটি রাষ্ট্র কতটুকু উন্নতির শিখরে আরোহণ করবে সেটা তার পলিটিক্যাল পলিসির উপরে ডিপেন্ড করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন। শুধু আমাদের বাংলাদেশ না, আরো কিছু উপমহাদেশের রাষ্ট্রগুলো রয়েছে। তো এর জন্য আসলে যারা রাজনীতিবিদ ছিলেন অতীতে, বা যাদের হাত ধরে রাজনীতির সংস্কৃতিটা এতটা কলুষিত হয়েছে, আমি তাদেরকে ডিরেক্টলি দায়ী করব। আর এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এখান থেকে উত্তরণের জন্য উপায় কি? এর জন্য উত্তরণের উপায় হচ্ছে এই যে প্রজন্ম তৈরি হয়েছে, আমাদের নতুন একটি প্রজন্ম যারা নতুন করে ভাবতে অথবা আগের ধারার এই কলুষিত রাজনীতিকে যারা পছন্দ করছে না, তাদের জন্য আমাদেরকে নতুন এজেন্ডা নিয়ে হাজির হতে হবে। এক্ষেত্রে দুইটা পার্ট, আমরা ছাত্র রাজনীতি আর মূলধারা রাজনীতিকে আলাদা করতে চাই। মূলধারা রাজনীতির কাছে আমরা আহ্বান জানাতে চাই যে তারা অবশ্যই তাদের অতীতের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন, এবং সে আলোকে বর্তমান সময় এবং বাস্তবতা, নতুন প্রজন্মের চিন্তা চেতনা, সাইকোলজি, পালসকে বুঝে তারা সে আলোকে কর্মসূচি নেবে, এটা তাদের কাছে আমরা আহ্বান রাখছি। আর ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে যেটি আমি বলবো, ছাত্র শিবির আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি এখন পর্যন্ত, সাধারণ শিক্ষার্থীরা নয়, শুধুমাত্র বাংলাদেশের আপামর সকল মানুষই আমাদেরকে সর্বোচ্চ অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমরা এতটুকু প্রত্যাশা করিনি যতটুকু তারা ছাত্র শিবিরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং দোয়া আমাদেরকে দিচ্ছেন। তো এই জায়গা থেকে ছাত্র রাজনীতির মূল কনসেপ্টটা হওয়া উচিত শিক্ষা বান্ধব, অর্থাৎ শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সির তৈরির জন্য কি কি কর্মসূচি নিয়ে কোন সংগঠন কতটুকু অগ্রসর হচ্ছে, এটি বিবেচনার বিষয়। শিক্ষার্থীদের মোরাল ডেভেলপমেন্টের একটি বড় জায়গায় রয়েছে, সেটা নিয়ে কে কতটুকু অগ্রসর হচ্ছে, এটা বিষয়। এরপরে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য তার ভিতরে যে ডেভেলপমেন্টগুলো প্রয়োজন, এক্ষেত্রে ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের যে সংগঠন ওরিয়েন্টেশনটা টোটাল, এখানে আপনি দেখবেন যে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়। এরপর হচ্ছে আমাদের কেন্দ্র থেকে শুরু করে একবার উপশাখা ইউনিট পর্যন্ত যারা দায়িত্বশীল, তারা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অথবা ম্যান পাওয়ারকে কিভাবে পরিচালনা করতে হয়, এই যোগ্যতা কোয়ালিটিগুলো তাদের অর্জিত হয়, সাংগঠনিক দক্ষতাগুলো বৃদ্ধি হয়। তা আমরা মনে করি এর মধ্য দিয়ে যারা ভবিষ্যতে রাজনীতিতে যাবেন তারা গুণগত পরিবর্তন করতে পারবেন এবং দক্ষ হয়েই তারা রাজনীতিতে কাজ করবেন। আরেকটি বড় বিষয় হচ্ছে সেবামূলক প্রতিযোগিতা। এক একটি ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেবার জন্য কতটুকু অগ্রসর হচ্ছে, তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারছে। তো আমি এটা এভাবে শেষ করতে চাই যে ছাত্র রাজনীতির জায়গা থেকে যদি আমরা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষামূলক এবং সেবামূলক কাজের প্রতিযোগিতায় আসতে পারি ছাত্র সংগঠনগুলো, তাহলে নিঃসন্দেহে তাদের ভিতরে দীর্ঘদিনের ফ্যাসিজমের যে ট্রমা তৈরি হয়েছে এটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো এখানে আসলে দুর্ভাগ্য যে বিগত সময়ে এই বাহিনীগুলো এবং প্রশাসনকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা সর্বোচ্চ দলীয় স্বার্থের জন্য কাজে লাগিয়েছেন, এবং দলীয় স্বার্থে কাজে লাগাতে গিয়ে ওনাদের যে পেশাদারিত্বের জায়গা সেটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। যেমন আপনি দেখবেন 5ই আগস্টে যে বাহিনীগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, এবং এমন এমন কমেন্টস তাদের মধ্য থেকে এসে যেটা কখনোই প্রফেশনালিজমের জায়গা থেকে পড়ে না। তো একটা মারি একটা মরে বাকিটি যায় না, ঠিক আছে, তারপর এই শিবির তোকে লুলা করে দিব, এই জাতীয় লাইনগুলো আমরা শুনেছি। অথবা যে নির্মম ভাবে গুলি করা, একটা রাষ্ট্রের তো তাদেরকে আইন শৃঙ্খলার জন্য রাখা হয়েছে, কিন্তু একজনকে দৌড়াতে বলে পিছন থেকে গুলি করে দেয়া, এই যে দৃশ্যগুলো,
এরপরে জানালা বা বিল্ডিং এর কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাকে সেখানে গিয়ে নির্মমভাবে গুলি করা। তো এই যে দৃশ্যগুলো, এগুলো দেখার পর আসলে স্বাভাবিক থাকা কোনোভাবে সম্ভব না। আপনি আবু সাঈদের বিষয়টা দেখেছেন, সামনাসামনি গুলি করছে একটা সাধারণ আবু সাঈদ, নিরস্ত্রভাবে বুক পেতে আছে, এই তার বুকে গুলি চালিয়ে দিচ্ছে। এবং তারই একটা রিয়াকশন আমরা দেখি যে একটা ছোট্ট শিশু, সে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন। তো তেড়ে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে তুমি কেন তেড়ে যাচ্ছ? বলছে সে আমার ভাই আবু সাঈদকে মারছে, এজন্য তার দিকে তেড়ে যাচ্ছি। তো এটা প্রত্যেকটা জিনিসের আসলে একটা রিয়াকশন থাকে, এটা পৃথিবীর একটা ন্যাচারাল সায়েন্স। তো সে জায়গা থেকে আমি মনে করি যদি এখান থেকে উত্তরণ ঘটতে হয়, এই বাহিনীগুলোকে পুনর্গঠন প্রয়োজন, সংশোধন প্রয়োজন, এবং পরিপূর্ণ পেশাদারিত্ব যদি নিয়ে আসা যায়, তাহলে এটার ট্রমাটা বা এই যে একটা তাদের প্রতি নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসাটা সম্ভব হবে।